আজকে আমরা আলোচনা করব সমভূমি সম্পর্কে। সমভূমি কাকে বলবো? সমুদ্র তলের নিকটে অবস্থিত অতি মৃদু ঢালযুক্ত সমতল ভূভাগ হলো সমভূমি। সাধারণত সমভূমির গড় উচ্চতা 300 মিটারেরও কম হয়, আর এটি সমুদ্রের খুব কাছাকাছি সমুদ্রতলের নিকটে অবস্থিত হয়। সমভূমির উপরিভাগ প্রায় সমতল বা অল্প ঢাল বিশিষ্ট হতে পারে। বিশাল অঞ্চল জুড়ে সমভূমির সৃষ্টি হতে পারে। উপকূল ও মহাদেশের ভিতরের উভয় জায়গাতেই সমভূমি গঠিত হয়। বেশিরভাগ সমভূমি পলি মাটি দিয়ে গঠিত। সমভূমির উৎপত্তি নানাভাবে হতে পারে। পৃথিবীর যে অংশে এখনো ভাঁজ পড়েনি বা কোনো চ্যুতি সৃষ্টি হয়নি, সেখানে সুবিস্তৃত সমতল ক্ষেত্র রয়েছে। যেমন এশিয়ার উত্তরে সাইবেরিয়ার সমভূমি। আবার অনেক সময় কোনো নিচু স্থান নদী বা হিমবাহ বাহিত পলি ও মোরেন দিয়ে ভরাট হয়ে সমভূমিতে পরিণত হতে পারে। ভূমিকম্পের ফলে সমুদ্র থেকে উপকূল জেগে উঠে সমভূমি সৃষ্টি করতে পারে। উৎপত্তি অনুযায়ী সমভূমিকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি: সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি এবং ভূগাঠনিক বা ভূ আলোড়নের ফলে গঠিত সমভূমি। দেখো, ভূগাঠনিক সমভূমি তাকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করে থাকি: উন্নত সমভূমি, অবনত সমভূমি, গঠনগত সমভূমি। ক্ষয়কাজের ফলে গঠিত সমভূমিকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করে থাকি, যেমন সমপ্রায় ভূমি, পেডিমেন্ট সমভূমি, তরঙ্গ কর্তিত সমভূমি, হিমবাহ সমভূমি, কার্স্ট সমভূমি। সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে আমরা অনেকগুলি ভাগে ভাগ করে থাকি, যেমন নদীর পলি গঠিত সমভূমি, উপকূলীয় সমভূমি, হিমবাহ সমভূমি, হ্রদ সমভূমি, লোয়ের সমভূমি, লাভা সমভূমি, বাজাদা। আজকে আমরা প্রথমে যেই সমভূমি সংক্রান্ত আলোচনা করব, সেই সমভূমি হচ্ছে ভূগাঠনিক সমভূমি। ভূগাঠনিক মানে ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো অংশ উঠে বা বসে গিয়ে সমভূমির আকারে অবস্থান করলেই সেই সমভূমিটাকে আমরা ভূগাঠনিক সমভূমি বলবো। আগেই দেখলাম ভূগাঠনিক সমভূমি 3 প্রকার। উন্নত কথাটার অর্থ হচ্ছে নিচু অংশ বা সমুদ্র উপকূলের অগভীর অংশ উঁচু হয়ে সমভূমি সৃষ্টি করছে। উদাহরণ হচ্ছে রাশিয়ার স্টেপ অঞ্চল, ভারতের পূর্ব উপকূল। অবনত সমভূমি, অবনত মানে বসে যাচ্ছে, ভূ আলোড়নের ফলে বিস্তীর্ণ অঞ্চল বসে গিয়ে তার উচ্চতা যদি কমে গিয়ে থাকে, তাহলে সমভূমির আকার ধারণ করলেই তাকে আমরা অবনত সমভূমি বলবো। যেমন রাশিয়ার কাস্পিয়ান সাগরের পার্শ্ববর্তী তুরানের নিম্নভূমি
এইভাবে গঠিত হয়েছে। গঠনগত সমভূমি ভূত্বকে শিলাস্তর যেখানে সমান্তরালে বিন্যস্ত, সেখান থেকে আপনা আপনি সমভূমির সৃষ্টি হয়। রাশিয়ার উচ্চভূমি হচ্ছে এই ধরনের সমভূমির উদাহরণ। দ্বিতীয় যে ভাগটা আমরা পড়েছি সে ভাগটা হচ্ছে ক্ষয় কার্যের মাধ্যমে গঠিত সমভূমি। সেই সমভূমি প্রথম যেটা আসছে সেটা হচ্ছে সমপ্রায় ভূমি। সমপ্রায় বা তরঙ্গায়িত দুটোই আমরা ব্যবহার করতে পারি। জলধারা বা নদীর কাজে কোনো উঁচু ভূমি দীর্ঘকাল ধরে যদি ক্ষয় পেয়ে মৃদু ঢালু বা ঈষৎ ঢেউ খেলানো সমভূমিতে পরিণত হয়, তাকে আমরা সমপ্রায় ভূমি, ইংলিশে পেনি প্লেন বলে থাকি। এবং দেখা যাচ্ছে সমভূমিটি যেহেতু কোমল কঠিন দুপোখার শিলাই রয়েছে, সেহেতু কঠিন শিলা গঠিত কিছু অংশ পাহাড় বা টিলা রূপে অবস্থান করছে। এগুলোকে বলা হয়ে থাকে মোনাক নক। উদাহরণ হিসাবে আমরা বলতেই পারি যে পুরুলিয়ার অযোধ্যা শুশুনিয়া পাহাড় এক একটি মোনাক নক। দ্বিতীয় হচ্ছে পেডিমেন্ট। আগেরটা দেখলাম আর্দ্র অঞ্চলে সৃষ্ট সমভূমি, এবার দেখব মরুভূমি বা মরুপ্রায় মানে শুষ্ক অঞ্চলে সৃষ্ট সমভূমিটাকে আমরা পেডিমেন্ট সমভূমি বলছি। এখানে পর্বতের পাদদেশে বায়ু এবং জলধারার মিলিত ক্ষয় কাজের ফলে সমতল শিলাময় ছোটোখাটো অনেক বোল্ডার নুড়ি থাকে এই সমভূমিতে, পুরোপুরি সমতল বা পলিগঠিত নয়। এই ধরনের সমভূমিটাকে আমরা পেডিমেন্ট সমভূমি বলে থাকি। এর আর একটি নাম আছে পেডিপ্লেন। আগেরটা ছিল সমপ্রায় ভূমি বা পেনি প্লেন, এটা হচ্ছে পেডিমেন্ট বা পেডিপ্লেন। দুটোর মধ্যে পার্থক্য আসে। পার্থক্যতে আমরা আগেই বলেছি যে তরঙ্গায়িত বা সমপ্রায় ভূমি হচ্ছে নদী জলধারার মিলিত কাজে সৃষ্ট, আর পেডিপ্লেন হচ্ছে মরু অঞ্চল বা মরুপ্রায় অঞ্চলে বায়ু জলধারার মিলিত কার্যে গঠিত। একটা আর্দ্র অঞ্চলের গঠিত সমভূমি, অপরটি হচ্ছে শুষ্ক মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে গঠিত সমভূমি। 3 নম্বরটায় দেখো, এখানেও আমরা অনুচ্চ টিলা দেখব পেডিমেন্ট সমভূমিতে, যাকে আমরা ইনসেলবাজ পড়ব। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা পার্থক্য পেয়ে গেলাম যে পেডিপ্লেনে অনুচ্চ টিলাগুলো বা পাহাড়গুলোকে মোনাক নক বলা হচ্ছে, আর পেডিপ্লেনে বলা হচ্ছে অনুচ্চ টিলা বা পাহাড়গুলোকে ইনসেলবাজ। তৃতীয় যে সমভূমি সম্পর্কে জানবো সেটা হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। তরঙ্গ কিসের তরঙ্গ? সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূল ক্ষয় পেয়ে সমভূমি গঠিত হলে একে আমরা তরঙ্গ কর্তৃত সমভূমি বলে থাকি। ভারতের পশ্চিম উপকূল, নরওয়ে উপকূল এই ধরনের সমভূমির প্রকৃষ্ট উদাহরণ। চতুর্থ হচ্ছে হিমবাহ সমভূমি। আমরা হিমবাহ এখনো পড়িনি, হিমবাহ সম্পর্কে একটু বলে রাখি। যে উচ্চতায়, উচ্চ পার্বত্য অঞ্চলে যে উচ্চতায় বরফ জমে এবং তার নিচে বরফের গলন শুরু হয়, সেই অঞ্চলটা যেখানে ওপরে বরফ জমে এবং নিচে গলন শুরু হয় তাকে হিমরেখা বলে। হিমরেখার ওপরে চিরস্থায়ী বরফের স্তর বা বরফের স্তূপ দেখা যায় এবং এগুলো নদীর মতো
ধীর গতিতে, নদী যেমন দ্রুত প্রবাহ, এটা ধীর গতিতে প্রবাহিত হয়। এই ধরনের বরফের স্তূপকে আমরা হিমবাহ বলে থাকি। নদীর মতো এই হিমবাহ তিনটে কাজ করে থাকে: ক্ষয়, বহন, সঞ্চয়। উচ্চ অক্ষাংশে দীর্ঘকাল উচ্চভূমি হিমবাহ দ্বারা ক্ষয়ের মাধ্যমে যদি সমভূমিতে পরিণত হয় তাকে আমরা হিমবাহ সমভূমি বলে থাকি। কানাডিয়ান সিল্ট, সাইবেরিয়ান সিল্ট, এই প্রকার সমভূমি রয়েছে এখানে। কাস্ট সমভূমি, কাস্ট চুনাপাথর যুক্ত বা চুনাপাথরে গঠিত অঞ্চলে দোবন থেকে এসছে, অর্থাৎ চুন জলে কি হয়, গুলে যায়, এবং তার ফলে কি হচ্ছে, গুলে গিয়ে বা মিশে যাচ্ছে, দ্রবীভূত হচ্ছে এবং সেই জায়গাটা সমভূমিতেই পরিণত হচ্ছে। এখানেও মাঝে মাঝে কিছু কিছু অনুচ্চ টিলা থাকে যেগুলোকে কাস্ট টাওয়ার বলা হয়। এই ধরনের সমভূমিটাকে আমরা কাস্ট সমভূমি বলে থাকি। এবার আমরা যে সমভূমি নিয়ে আলোচনা করব সেই সমভূমি হচ্ছে সঞ্চয় কাজের মাধ্যমে সৃষ্ট সমভূমি। এই সমভূমিগুলো আমরা আগের ক্লাসে 7, 8 থেকে পড়ে এসেছি, ফলে এগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমটাই হচ্ছে 1 নম্বর বা প্রথম, সেটা হচ্ছে পলিগঠিত সমভূমি। নদী বা জলধারার মাধ্যমে যখন উচ্চভূমি পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজই কি, ক্ষয় করা, নুড়ি, কাকর, পলি ইত্যাদি ক্ষয় করে সেগুলোকে বহন করে নিয়ে আসবে, নিয়ে এসে অন্য স্থানে, অর্থাৎ যেখানে ঢাল কম সমভূমি বা পর্বতের পাদদেশীয় অঞ্চলে, অবনত অঞ্চলে সেটা জমা করবে, জমা করে সেখানে পলিগঠিত সমভূমি সৃষ্টি করবে। এই ধরনের সমভূমিগুলোকে আমরা আবার অনেকগুলি ভাগে ভাগ করতে পারি, যেমন পাদদেশীয় সমভূমি বা পিডমন্ট সমভূমি। তরাই ডুয়ার্স হলো এই ধরনের পিডমন্ট সমভূমির উদাহরণ। প্লাবন সমভূমি, প্লাবন মানে বন্যা, যখন যেই সময় নদীতে জলের পরিমাণ বেশি থাকবে তখন নদীর দুপাশে বন্যা ঘটলে বন্যার জল বিস্তীর্ণ অঞ্চলে প্লাবিত হবে, এবং প্রতি বছর এই রকম বন্যা হতে থাকলে জলের সাথে বয়ে আসা পলিগুলো থিতিয়ে যাবে এবং বারবার এইভাবে পলি থিতিয়ে প্লাবন সমভূমি সৃষ্টি করবে। নীলনদ সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি সবই এইভাবে সৃষ্টি হয়েছে। আর একটি ভাগ রয়েছে পলিগঠিত সমভূমি, আরও কয়েকটি, তার মধ্যে হচ্ছে নদীর পলিগঠিত সমভূমি। এটা আলাদা করে আর বলার কিছু নেই, যেটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ, দ্বীপ, নদী দ্বীপ মনে আছে? নদী প্রবাহ পথে যদি নদীর ঢাল কমে যায়, স্রোত কমে যায়, কিন্তু নদীর বোঝা বেড়ে যায়, তাহলে কি হবে? নদী তার প্রবাহ পথে সঞ্চয় কার্যের মাধ্যমে দ্বীপের সৃষ্টি করবে, এটা নদী দ্বীপ। আর নদী যেখানে সমুদ্রে মেশে মোহনার কাছে, সেখানে পলিরাশি সঞ্চিত হয়ে মাত্রাহীন বয়ের বা গ্রিক শব্দ ডেল্টার মতো যে ভূমির সৃষ্টি করছে তাকে আমরা বদ্বীপ সমভূমি বলছি। এবং গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি, নীলনদ বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ এই প্রকার সমভূমির প্রকৃষ্ট উদাহরণ। এবার দেখো, সব জায়গায় কিন্তু বদ্বীপ গঠিত হয় না। বদ্বীপ গঠিত হওয়ার জন্য কতগুলি অনুকূল পরিস্থিতির দরকার হয়, যেমন হচ্ছে
মোহনার কাছে নদীর বেগ খুব কম থাকা দরকার, তার ফলে কি হবে, নদীর গর্ভ পলি দ্বারা ভরাট হবে। এই অঞ্চলে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমুদ্র তরঙ্গ বাহিত পলিও জমা হয়ে এই ধরনের বদ্বীপ সৃষ্টি করছে। আবার বিপরীতে অর্থাৎ মোহনার বিপরীতে বায়ু প্রবাহ থাকলে কিন্তু বদ্বীপ গঠন আরও তাড়াতাড়ি হয়ে থাকে। নেক্সট এর পরের যেটা সমভূমি সম্পর্কে আমরা পড়ব, সেই সমভূমিটা হচ্ছে উপকূলীয় সমভূমি। উপকূলে সমুদ্র তরঙ্গের কাজে সৃষ্ট পলি জমা হয়ে এবং নদীও যদি উপকূলে পলি দীর্ঘকাল জমা করে, তাহলে উপকূল বরাবর অগভীর অংশটা ভরাট হয়ে এই ধরনের সমভূমি গঠিত করে। ক্ষয়ের জাত সমভূমিতেও আমরা উপকূলীয় সমভূমি দেখেছি, সেটা কিন্তু ক্ষয়ের ফলে। উদাহরণ হিসেবে ছিল ভারতের পশ্চিম উপকূল, কিন্তু এটা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের ক্ষেত্রেও আমরা সমভূমির ক্ষেত্রেও আমরা উপকূলীয় সমভূমি দেখতে পাবো। সেখানে কিন্তু অবনত অংশ পলি ভরাট হয়ে সমভূমি সৃষ্টি করছে। এর উদাহরণ কিন্তু আবার ভারতের পূর্ব উপকূলের সমভূমি। উপকূলীয় সমভূমির কিছু বৈশিষ্ট্য থাকে। মৃদু ঢালে সমুদ্র তলের সাথে এই সমভূমি মিশে যাচ্ছে। নুড়ি, বালি, পলি ইত্যাদি দিয়ে গঠিত হয়। জলাভূমি, লেগুন দেখা যায়, বালিয়াড়িরও সৃষ্টি হতে পারে। হ্রদ সমভূমি, নুড়ি, বালি, পলি প্রভৃতির দ্বারা কোনো হ্রদ ভরাট হয়ে যে সমভূমির সৃষ্টি করবে তাকে আমরা হ্রদ সমভূমি বলবো। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন হলো হ্রদ সমভূমি। আবার আমরা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমিতেও হিমবাহ সমভূমি পাব। হিমবাহ বাহিত নুড়ি, কাঁকড়, বালি, কাদা এগুলোকে একসাথে মোরেন বলছে। তাহলে মোরেন কি? হিমবাহ বাহিত যে পদার্থগুলো বা হিমবাহ যে পদার্থ বয়ে আনছে তাকে আমরা মোরেন বলছি। সঞ্চিত হয়ে সৃষ্ট সমভূমি হলো হিমবাহ সমভূমি। হিমবাহ আর জলধারার যদি মিলিত কাজের ফলে সৃষ্টি হয়, তাহলে এটা আবার বহিবিধৌত সমভূমি নামে পরিচিত হবে। কোথায় দেখতে পাবো? কানাডা, নরওয়ে প্রভৃতি দেশে এ ধরনের সমভূমি দেখা যায়। পরের যে সমভূমিটি রয়েছে সেটা হচ্ছে লোয়েস সমভূমি। মরুভূমি, সূক্ষ্ম বালি, পলি এগুলোই হচ্ছে লোয়েস। এই পদার্থগুলো দিনের পর দিন মরুভূমি থেকে অন্য স্থানে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করছে। উদাহরণ হচ্ছে চীনের হুয়াংহো অববাহিকার গোবি মরুভূমি থেকে লোয়েস উড়ে এসে লোয়েস সমভূমি গঠন করেছেন। বাজাদা সমভূমি, মরুভূমিতে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত কাজে পেডিমেন্ট অঞ্চল থেকে পলি বালি নেবে এসে বা অপসারিত হয়ে সঞ্চিত হয়ে এ ধরনের সমভূমির গঠন করে। একে বলা হচ্ছে বাজাদা। এবং এখানে ছোট ছোট হ্রদ থাকলে সেই হ্রদগুলোকে বলা হবে প্লায়া। সাহারা, কালাহারি মরুভূমিতে বাজাদা এই সমভূমি গড়ে ওঠে। সমভূমির কি কি গুরুত্ব দেখো। মানব জীবনে সমভূমি কি করবে? কৃষি কাজে সাহায্য করবে। এছাড়াও সভ্যতার বিকাশ, জলের বিভিন্ন প্রয়োজনীয়তা মেটাবে, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে।
শিল্প গড়ে তোলা যাবে সমভূমিতে। বাণিজ্য, শহর নগর, জনবসতি, জনসংখ্যার বিস্তার সবই কিন্তু সমভূমিতে সম্ভব, যেটা আমরা পার্বত্য অঞ্চলে অনুপস্থিত, আমরা দেখতে পাই না, দুর্গম, সেটা কিন্তু সমভূমিতে সম্ভব। কৃষি, ব্যবসা বাণিজ্য, শিল্প সমস্ত কিছু গড়ে তোলা যায়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম সমভূমির বিভিন্ন শ্রেণীবিভাগ, মানব জীবনে সমভূমি কী কী প্রভাব বা গুরুত্ব।